আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ক্লাসরুম ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ক্লাসের আলোচনার বিষয় নির্ধারণ করা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয়টা তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেই জিনিসটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় যদি তুমি ভালো করে কারণ সহ ব্যাখ্যা অনুসারে ভালো করে পারো, তাহলে হিসাব বিজ্ঞানের 70 থেকে 80% তুমি পেরে যাবে। অর্থাৎ এই ডেবিট ক্রেডিট নির্ণয়টা অনেক অঙ্কে তোমাকে সাহায্য করবে। তো চলো ক্লাসে চলে যাওয়া যাক। শুরুতেই আমি বলে নিব ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে আমাদের কি কি ধাপ ফলো করতে হবে বা কি কি ধাপ অতিক্রম করতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে লেনদেন কি, অর্থাৎ লেনদেন চিহ্নিতকরণ জানতে হবে। লেনদেন কোনটা আর কোনটা লেনদেন নয় সেটা জানতে হবে। যদি আমরা লেনদেন চিহ্নিতকরণ জানি, তাহলে আমাদের জানতে হবে হিসাবের পক্ষ বা খাত। হিসাবের পক্ষ বা খাত বিষয়টা কি? হিসাবের পক্ষ বা খাত বিষয়টা হচ্ছে, আমরা জানি একটা লেনদেনে দুইটি হিসাব খাত থাকে। একটা লেনদেনে দুটি হিসাব খাত থাকে বা দুটি পক্ষ থাকে। ওই কমপক্ষে দুটি পক্ষ বা হিসাব খাত নির্ণয় করতে হবে। দেন হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। যে পক্ষ বা যে হিসাবগুলি আমরা নির্ণয় করব, ওই পক্ষগুলির শ্রেণী, অর্থাৎ ওই পক্ষটা কি সম্পদ নাকি ব্যয় নাকি আয় নাকি দায় নাকি মালিকানা সত্ত্ব, এটা আমাদের জানতে হবে। দেন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করে আমরা সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয়টা শিখতে পারবো। তো শুরুতেই আমি আমাদের যে হিসাবের শ্রেণী বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটা আছে, ওই সূত্রটা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের হিসাব 5 প্রকার। আমাদের হিসাব কত প্রকার? 5 প্রকার। যারা আমাদের হিসাব কত প্রকার এটা জানো না, তাদের জন্য বলে রাখি, আমাদের হিসাব কত প্রকার? 5 প্রকার। কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখন কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এটা চেনার সহজ উপায় নিয়ে আমার একটি ভিডিও আছে এই চ্যানেলের মধ্যেই। আশা করি তোমরা ওই ভিডিওটা যদি দেখতে পারো, তাহলে তোমাদের চিনতে, অর্থাৎ সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্ব চিনতে কোনো প্রবলেম হবে না। তো ওই ভিডিওটা দেখবা, তো আশা করি দেখবা। তো এখন হচ্ছে সম্পদ। এই সম্পদটা হয়তো বাড়বে না তো কমবে। আমরা জানি আমাদের প্রতিষ্ঠানে যে সম্পদ থাকে বা আমাদের ব্যক্তিগত জীবনে যে সম্পদগুলি থাকে, এই সম্পদগুলি কখনোই একই অবস্থায় থাকে না, হয়তো বাড়ে নয়তো কমে। এই সম্পদগুলি যদি কোনো লেনদেনের ফলে বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর এই সম্পদ যদি কোনো লেনদেনের ফলে হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তাহলে আমরা কি জানতে পারলাম? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। এরপরে আসতেছে ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। কোনো লেনদেনের ফলে যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে ব্যয়, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। আয় আবার অন্যরকম। আয়টা হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, আর আয়টা যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। কোনো লেনদেনের ফলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, দায় হ্রাস পেলে ডেবিট হবে। মালিকানা সত্ত্বেও সেম, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে। তাহলে এইখানে একটি সহজে মনে রাখার একটা উপায় তোমাদের আমি বলে দেই। সেটা হচ্ছে, দেখো তোমরা সম্পদ এবং ব্যয় একই প্রকৃতির মনে হচ্ছে না তোমাদের কাছে? যে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে, সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হচ্ছে। তাহলে তুমি একটু শর্টকাটে মনে রাখবে একসাথে, যে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। আর আয় দায় মালিকানা সত্ত্ব এটাও একই রকমের মনে হচ্ছে, যে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব উল্টোটা, অর্থাৎ বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আশা করি এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা তোমাদের মাথায় ধরেছে। আর কোনটা সম্পদ ব্যয় এটা চেনার জন্য আমি একটা ভিডিও ডেসক্রিপশন লিংকে একটা ভিডিও লিংক দিয়ে দিব, ওইটা পারলে ইনশাল্লাহ দেখলে পরে তোমাদের হয়ে যাবে। তো এখন আমরা আনুষ্ঠানিকভাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যেই অঙ্কগুলি আছে বা ডেবিট ক্রেডিট নির্ণয়ে চলে যায়। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে মূলধন সংক্রান্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়টা আগে করব। কারণ আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করব, ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করার সময় আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করতে হলে, শুরু করতে হলে সর্বপ্রথম কি লাগবে? অবশ্যই ক্যাপিটাল বা মূলধন লাগবে। তারই ফলশ্রুতিতে প্রথমে আমরা মূলধন সংক্রান্ত লেনদেনের
কি করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো মূলধন শুরুতেই জেনে নিব মূলধনটা কি। মালিক নিজস্ব ব্যক্তিগত যা কিছু নিয়ে ব্যবসা শুরু করবেন তাই মূলধন। তাহলে মালিক নিজস্ব বা ব্যক্তিগত, এখানে একটা আন্ডারলাইন করি যে নিজস্ব বা ব্যক্তিগত, মালিক যদি নিজস্ব বা ব্যক্তিগত যা কিছু নিয়ে ব্যবসা আরম্ভ করবেন ওইটা মূলধন হবে। যদি ধার করা বা ঋণ করা বা অন্যের থেকে কোনো কিছু এনে যদি সে ব্যবসা শুরু করেন সেটা কিন্তু মূলধন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধরো জনাব রহিম নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। প্রথমে আমরা দেখবো এটা লেনদেন কিনা। তো অবভিয়াসলি এটা হচ্ছে একটি লেনদেন। তারপরে হিসাবের পক্ষ বা খাত নির্বাচন করব, অর্থাৎ এই লেনদেনটার মধ্যে কমপক্ষে যে দুটি পক্ষ আছে এই পক্ষ দুইটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব একটু দেখো, এখানে বলছে ব্যবসা আরম্ভ করার কথা, এখানে একটু আন্ডারলাইন করলাম ব্যবসা আরম্ভ করার কথা। তো ব্যবসা আরম্ভ করতে আমাদের কি লাগে, মূলধন লাগে। কি লাগে, মূলধন লাগে। তো ব্যবসা আরম্ভ করার কথা বলা থাকলে আমাদের চোখ বন্ধ করে আমরা একটা পক্ষ মূলধন হিসাব লিখবো। কি লিখবো, মূলধন হিসাব লিখবো। দেন কি নিয়ে সে ব্যবসা আরম্ভ করেছে, অবভিয়াসলি নগদ টাকা নিয়ে। তাহলে আরেকটা পক্ষ লিখবো নগদান হিসাব। আরেকটা পক্ষ কি লিখবো, নগদান হিসাব। তো এখানে অলরেডি দুইটা পক্ষ আমি নির্বাচন করেছি। এই দুইটা পক্ষ আরেকবার তোমাদের আমি বলি, ভিডিওটি কি লেংদি হবে বাট তোমাদের জন্য উপযোগ্য বা উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে এটি। জনাব রহিম নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাইলে ব্যবসা আরম্ভ করতে কি লাগবে, ব্যবসা আরম্ভ করতে আমাদের মূলধন লাগবে। তাহলে মূলধন হিসাবে একটা পক্ষ, বা শর্টকাট আমি যদি বলি ব্যবসা আরম্ভ করার কথা বলা থাকলেই তুমি একটি পক্ষ মূলধন দিয়ে দিবা চোখ বন্ধ করে। তার কারণ হচ্ছে এই ব্যবসা আরম্ভ করতে মূলধন লাগে। আর যা নিয়ে ব্যবসা আরম্ভ করবে কি নিয়ে, নগদ 1 লাখ টাকা নিয়ে। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে তাই নগদান হবে আরেকটা পক্ষ। তো হিসাব খাত নির্ণয় করা শেষ। দেন আমরা দেখব হিসাবের শ্রেণী, অর্থাৎ এটা কি সম্পদ নাকি ব্যয় নাকি আয় নাকি দায় মালিকানা সূত্র এইটা। তো একটা জিনিস তোমরা মনে রাখবে, এটাকে আমরা রাখতেছি কি নামে, নগদান নামে কিন্তু ডাকতেছি। কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু দুইটা নাম থাকে। কয়টা নাম, দুইটা নাম। একটা হচ্ছে নিক নেম আর একটা তার আসল নেম। তো নিক নেমে সবাই ডাকে কিন্তু আসল নেমটা কিন্তু তার মূল জায়গাতে, অর্থাৎ সার্টিফিকেট বা অন্য জায়গায়, যেমন আমার নাম মোহাম্মদ আজমির হোসেন, তো সবাই আমাকে আজমির বলে ডাকে, এটা আমার নিক নেম, কিন্তু আজমির হোসেন কিন্তু আমার আসল নেম। তো এই হিসাবটাকে সবাই নগদান হিসাব নামে ডাকতেছে, এটার ভিতরে কিন্তু আরেকটা হিসাব আছে। এটাই হচ্ছে হিসাবের শ্রেণী। আর ওই হিসাবটা হবে হয়তো সম্পদ, নয়তো ব্যয়, নয়তো আয়, নয়তো দায়, নয়তো মালিকানা সত্ত্ব। তাহলে নগদান হিসাবটা হচ্ছে সম্পদ। যারা এখনো চিনতে পারো নাই চিনে নিবা, নগদান হিসাবটা কি, সম্পদ। এটাকে আমি দন্তাস্য দিয়ে বা সম্পদ লিখে দিলাম, সমস্যা নাই। আর মূলধনটা হচ্ছে কি, মালিকানা সত্ত্ব। মূলধনটা কোন শ্রেণীর, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের ডেবিট ক্রেডিটের নির্ণয়ের জন্য দ্বিতীয় ধাপটা হয়ে গেছে। আমরা এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদের জানতে হবে এই নগদান হিসাব অর্থাৎ সম্পদটা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, মূলধন মালিকানা সত্ত্বটা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, জনাব রহিম নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এই লেনদেনটার ফলে জনাব রহিম যে 1 লাখ টাকা ব্যবসায়ীকে দিলেন, এর ফলে কি ব্যবসার 1 লাখ টাকা বাড়লো না, তাহলে নগদ নামক সম্পদ কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। ওকে, তারপরে 1 লাখ টাকা উনি কি হিসাবে দিয়েছেন, 1 লাখ টাকা উনি কিন্তু মূলধন হিসাবে দিয়েছেন। তাহলে মূলধনটাও কি পেল, বৃদ্ধি পেল। মূলধনটাও কি পেল, বৃদ্ধি পেল। তাহলে নগদান সম্পদ বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে। তো আমরা একটু এদিকে চলে যাই, যে সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে। তাহলে নগদান সম্পদ বৃদ্ধি পেয়েছে, এখানে ডেবিট হবে। আর মূলধন মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে। আচ্ছা, তো কত টাকা, 1 লাখ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে জনাব রহিম নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এটার পক্ষটা কি হবে, নগদান হিসাব, মূলধন হিসাব। শ্রেণীটা কি হবে, সম্পদ আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি দোনোটাই পেয়েছে। তাহলে আলটিমেটলি এটা ডেবিট ক্রেডিট হবে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে এই লেনদেনটার উপর ভিত্তি করে আমি আরেকটা লেনদেন তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে সেম জিনিসগুলা থেকে যাবে, জাস্ট আমি একটা হিসাব এখানে বাড়িয়ে দেব, একটা হিসাব এখানে
বাড়িয়ে দিব। ধরো নগদ 1,00,000 টাকার পাশাপাশি আমি বললাম 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা করতেছে, 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করল, ব্যবসা শুরু করল। তো এখানে আগের লেনদেনটা ছিল শুধু নগদ, এখানে 50,000 টাকার আসবাবপত্র অ্যাড হয়েছে। তাহলে লেনদেনটা আমরা পরে দেখলাম, এখানে ব্যবসা শুরু করার কথা বলা আছে। তাহলে ব্যবসা শুরু করতে কি লাগে? তোমাদের লজিক্যালি উত্তরটা হবে মূলধন লাগে। তাহলে আমি একটা পক্ষ দিয়ে দিব মূলধন, একটা পক্ষ কি দিয়ে দিব? মূলধন হিসাব দিয়ে দিব, কারণ যেহেতু ব্যবসা শুরু করতে মূলধন লাগে। আর এখানে কি কি নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে? এখানে কিন্তু নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে, তাহলে আরো দুইটা জিনিস নিয়ে এখানে ব্যবসা শুরু করছে। তাহলে পক্ষ হবে আরো দুইটা, একটা হবে নগদান হিসাব, আরেকটা হবে আসবাবপত্র হিসাব। যেহেতু নগদ টাকা এবং আসবাবপত্র উভয় নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি। ওকে, তাহলে নগদান হিসাবটা কোন শ্রেণীর হিসাব? এটা সম্পদ। চেনার উপায়টা অন্য ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। আসবাবপত্রটা কোন শ্রেণীর? এটাও সম্পদ। মূলধনটা কোন শ্রেণীর? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। এখন দেখো, এখানে আগের লেনদেনই আমি বলেছি যে ব্যবসা শুরু করব, জানিয়েই শুরু করব, ওটাই বৃদ্ধি পাবে। তো নগদ টাকা ব্যবসায়ীকে দিলে ব্যবসা বৃদ্ধি পাবে না নগদ টাকা বৃদ্ধি পেয়েছে? আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। আমি একটু সংক্ষেপে লিখি, মালিকানা সত্ত্ব কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে দেখা গেছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেয়েছে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তো আমরা একটু আগে শিখেছি আসবাবপত্র অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেলে কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ ডেবিট হবে। আসবাবপত্র বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ এটাও ডেবিট হবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ওকে, তাহলে নগদ টাকা কত আছে? 1,00,000, আসবাবপত্র আছে 50,000, মূলধন আছে হচ্ছে আমার কত? দুটোটা মিলিয়ে 1,50,000। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে মূলধন সংক্রান্ত লেনদেনের মোটামুটি ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা কৌশল আমি তোমাদের শিখিয়ে দিলাম। এখন আমরা শিখব ক্রয় সংক্রান্ত লেনদেনের পক্ষ নির্বাচন। কি সংক্রান্ত লেনদেনের? ক্রয় সংক্রান্ত লেনদেনের। শিক্ষার্থীরা, ক্রয় সংক্রান্ত লেনদেনটা তুমি একটু ভালো করে ফলো আপ করবে। তার কারণ হচ্ছে গিয়ে এই ক্রয় সংক্রান্ত লেনদেনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে ক্রয় আমরা অনেক কিছুই করে থাকি। তাহলে এখানে দেখো, ক্রয় আমি লিখে দিচ্ছি, ক্রয় ক্রয় করি আমরা সাধারণত দুটো জিনিস। কয়টা জিনিস? দুটো জিনিস ক্রয় করি। একটা হচ্ছে পণ্য ক্রয় করি, আর একটা হচ্ছে আমরা সম্পদ ক্রয় করি। কি ক্রয় করি? পণ্য ক্রয় করি আর সম্পদ ক্রয় করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্রয় করি আমরা কয়টা জিনিস? দুইটা, পণ্য আর সম্পদ। এই ক্রয়টা করতে হলে আমাদের কিছুটা খরচ করতে হয় বা কিছু মাধ্যম ইউজ করতে হয়। তাহলে এই খরচ করার মাধ্যমটা কি? এই খরচ করার মাধ্যম বা এই ক্রয় করার মাধ্যম হচ্ছে চারটা। তোমরা আমার সাথে সাথে বলো, খরচ করার মাধ্যম কয়টা? চারটা। কি কি কি? একটা হচ্ছে এই ক্রয়টা আমরা নগদ করতে পারি, নগদে। এই ক্রয়টা আমরা বাকিতে বা ধারে করতে পারি। এই ক্রয়টা আমরা চেকে করতে পারি। তারপরে এই ক্রয়টা আমরা বিলের মাধ্যমে করতে পারি। অর্থাৎ ধরো আমি পণ্য ক্রয় করলাম, এটা হয়তো নগদে ক্রয় করব, নয়তোবা বাকিতে ক্রয় করব, নয়তোবা চেকে, নয়তোবা বিলের মাধ্যমে ক্রয় করব। তেমনি ভাবে সম্পদ এই চার ভাবে ক্রয় করা যাবে। এই চার ভাবের ছাড়া অন্য কোনো ভাবে ক্রয় করা যাবে না। তাহলে ধরুন এই নগদে ক্রয় করলে আমাদের একটি পক্ষ হবে নগদান হিসাব। কি হবে? নগদান হিসাব। বাকিতে ক্রয় করলে হবে প্রদেয় বা পাওনাদার হিসাব। তো যেহেতু এটা আধুনিক যুগ, আমরা প্রদেয় হিসাব দিলাম। চেকে ক্রয় করলে হবে ব্যাংক হিসাব, আর বিলে ক্রয় করলে হবে প্রদেয় বিল হিসাব। আশা করি তোমরা মাধ্যমগুলি বুঝতে পেরেছ। ধরো আমরা পণ্য ক্রয় করলাম, তাহলে পণ্য ক্রয় করলে একটি পক্ষ হবে ক্রয় হিসাব। এই যে আমরা ক্রয় হিসাব দিব আমরা একটি পক্ষ। কি পক্ষ দিব? ক্রয় হিসাব একটি পক্ষ। চোখ বন্ধ করে দিয়ে দিব।
তারপরে আমরা যদি নগদে ক্রয় করি সেটা নগদান দিব, বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব, চেকে ক্রয় করলে ব্যাংক হিসাব, বিলে ক্রয় করলে প্রদেয় বিল হিসাব। আচ্ছা, এখন আমরা পণ্যটা কি সেটা একটু জেনে নিব। পণ্যটা হচ্ছে মালিক যেটার ব্যবসা করে, ধরো আমি পণ্য ক্রয়েরই ডেবিট ক্রেডিট এখন শিখাবো। মালিক যেটার ব্যবসা করেন সেটাই পণ্য। একটু মনোযোগ দিয়ে তোমাদের ভিডিওটা দেখতে হবে এবং একটু ধৈর্য ধরে দেখতে হবে, যেহেতু তোমরা ভালো কিছু শিখতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো পণ্যটা কি, মালিক যেটার ব্যবসা করে সেটাই হচ্ছে পণ্য। যেমন আমি এই পাঞ্জাবির ব্যবসা করি, তাহলে পাঞ্জাবি আবার পণ্য। কেউ চালের ব্যবসা করে, চালটা তার পণ্য। ইভেন কেউ যদি গাড়ির ব্যবসা করে, গাড়িটা তার পণ্য। কেউ যদি আসবাবপত্রের ব্যবসা করে, আসবাবপত্রটা তার জন্য কি হবে, পণ্য হবে। আশা করি বুঝতে পেরেছে যে মালিক যেটা ব্যবসা করে সেটাই পণ্য। আর পণ্যের আরেকটা ডেফিনিশন হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হবে। অনেক সময় আমাদের কনফিউজ করে দেয় যে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয়, এখানে কিন্তু কোথাও বলা নেই পণ্য ক্রয়, কিন্তু আমরা কি জন্য করছি, বিক্রয়ের উদ্দেশ্যে করছি। আর আমরা সকলেই এখন জানবো যে বিক্রয়টা করা হয় মূলত, পণ্যটা ক্রয় করা হয় মূলত বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করলে সেটাও কি হয়ে যাবে, পণ্য হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একটা উদাহরণ দিলে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবা। এই উদাহরণটা আমি দিচ্ছি। উদাহরণটা হচ্ছে, ধরেন বলছে পণ্য ক্রয়, পণ্য ক্রয় নগদে 10,000 টাকা, 10,000 টাকা, পণ্য ক্রয় নগদে 10,000 টাকা। এখন দেখেন এখানে কি ক্রয় করেছি, ক্রয়টা থাকলেই আমরা দেখব কি ক্রয় করেছি, পণ্য ক্রয় করেছি না সম্পদ। তো এখানে স্পষ্ট করে বলা আছে যেখানে আমরা পণ্য ক্রয় করেছি, তাহলে পণ্য ক্রয় করলে একটি পক্ষ কি হিসাব হবে, ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আর কিসের মাধ্যমে ক্রয় করেছি, নগদের মাধ্যমে, তাহলে আরেকটি পক্ষ হবে নগদান হিসাব। আরেকটি পক্ষ কি হবে, নগদান হিসাব। এখন পণ্য ক্রয় এটা হচ্ছে ব্যয়, এটা সবসময় ডেবিট হবে ক্রয়ের ক্ষেত্রে। আর এই মাধ্যমগুলো হবে ক্রেডিট। বাকিতে কিনলে প্রদেয় হিসাব ক্রেডিট, চেকে কিনলে ব্যাংক হিসাব ক্রেডিট, বিলে কিনলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, আর তার মাধ্যমটা কি হবে, ক্রেডিট হবে। অর্থাৎ এখানে নগদান হিসাব, নগদের মাধ্যমে ক্রয় করেছে, তাহলে নগদানটা ক্রেডিট হবে। যদি বাকিতে ক্রয় করতো প্রদেয় হিসাবটা ক্রেডিট হইতো, তাহলে ক্রয়টা হবে কি ডেবিট আর নগদানটা কি হবে ক্রেডিট। এখন আমার কথা হচ্ছে, এটা তো আমরা শর্টকাটে শিখলাম, একটু ভালো করে বুঝিয়ে শিখি। ক্রয়টা কোন শ্রেণীর, ক্রয়টা হচ্ছে ব্যয় শ্রেণীর, নগদানটা কোন শ্রেণীর, সম্পদ শ্রেণীর। এখন ক্রয় করা হয়েছে, ক্রয় করা হওয়ার ফলে আমার ব্যয়টা কি বাড়লো না কমলো, অবভিয়াসলি তোমাদের উত্তর হবে ব্যয়টা বাড়লো, কারণ আমাদের একটা খরচের খাত বেড়েছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এখানে সম্পদটা ক্রয় করার ফলে চলে গেছে, তাহলে সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ কি পেয়েছে, হ্রাস পেয়েছে। আমরা নরমালি শিখলাম যে ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কেন ডেবিট আর কেন ক্রেডিট এটা এখন শিখবো। ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট হয়, আর সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। এখানে সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট হয়েছে। তাহলে আলটিমেটলি জানা গেল যে পণ্য ক্রয় নগদে 10,000 টাকা, এটা ডেবিট ক্রেডিটটা হবে ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি ডেবিট, নগদান হিসাব সম্পদ হ্রাস ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই জিনিসটা কি আমরা একটু অন্যভাবে শিখবো। ধরেন এখানে নগদের পরিবর্তে আমাকে বলা আছে ক্রয় হিসাব করা হয়েছে বাকিতে। কিসে পণ্য ক্রয় করা হয়েছে, বাকিতে। তাহলে পণ্য ক্রয় বাকিতে, তাহলে কি ক্রয় করেছি, বাকিতে ক্রয় করেছি। কি করেছি, পণ্য ক্রয় করেছি। তাহলে পণ্য ক্রয় করলে একটা হিসাব কি হবে, ক্রয় হিসাব ডেবিট হবে, ডেবিট হবে। আর এর মাধ্যমটা অর্থাৎ বাকিতে ক্রয় করেছে, অর্থাৎ বাকিতে ক্রয় করলে যে হিসাব কাটার সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রদেয় হিসাব, এবং সেই মাধ্যমটা কি হবে, ক্রেডিট হবে। মাধ্যমটা কি হবে, ক্রেডিট হবে। এখন কেন ডেবিট ক্রেডিট হবে, ব্যয়টা, ক্রয়টা হচ্ছে ব্যয় আর প্রদেয়টা কি দায়, প্রদেয় হিসাবটা কি দায়। চিনতে না পারলে আমার ওই ভিডিওটা তোমরা দেখে নিবা। তো ক্রয় করছি, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর প্রদেয় হিসাব এখনো পরিশোধ করিনি, তাহলে এটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়। আর প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেয়েছে, আমরা জানি কি হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তো আশা করি পণ্য ক্রয় বাকিতে এটার আলটিমেট ডেবিট ক্রেডিট হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কেন ডেবিট হয়েছে, কেন ক্রেডিট হয়েছে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা আরেকটি লেনদেন হিসাব করব। লেনদেন আমরা ডেবিট ক্রেডিট জানি,
এই লেনদেনটা হচ্ছে গিয়ে পণ্য ক্রয় চেকে, পণ্য ক্রয় চেকে ধরেন 5,000 টাকা। তাহলে কি ক্রয় আছে এখানে? ক্রয় থাকলে ক্রয় হিসাব দিব না, কিন্তু ক্রয় থাকলে আগে দেখবো কি ক্রয়, পণ্য ক্রয় করছি, তাহলে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর কিসের মাধ্যমে ক্রয় করেছি? চেক, চেকের মাধ্যমে ক্রয় করলে কি হবে? ব্যাংক হিসাব হবে। ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। কেন? এটা একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে ক্রয়টা হচ্ছে ব্যয়, তো ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। আর ব্যাংকটা হচ্ছে সম্পদ, সম্পদ এখানে হ্রাস পেয়েছে যেহেতু আমি টাকা দিয়ে দিয়েছি, তো ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যাংক হিসাব সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট। তো আশা করি তোমরা ক্রয় সংক্রান্ত লেনদেনের, পণ্য ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলি আছে এগুলি ডেবিট ক্রেডিট বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব সম্পদ ক্রয়। সম্পদ ক্রয়, আচ্ছা এখন সম্পদটা চিনব কিভাবে? মূলত আমরা একটু আগে পণ্য চেনার কৌশল শিখেছিলাম, যে পণ্য চেনার কৌশলটা হচ্ছে যেটার ব্যবসা করব বা বিক্রয়ের উদ্দেশ্যে যেটা ক্রয় করব সেটাই হচ্ছে পণ্য, বা ডাইরেক্টলি তো পণ্য লেখাই থাকে মূলত। আর সম্পদটা কিভাবে চিনবো আমরা? যেটা আমরা ব্যবহারের উদ্দেশ্যে কিনবো। ধরেন আমি বললাম বিক্রয়ের উদ্দেশ্যে একটা গাড়ি ক্রয়, এখন বিক্রয়ের উদ্দেশ্যে যে গাড়িটা আমি ক্রয় করেছি সেই গাড়িটা কি আসলে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেছি, তাহলে এটা পণ্য হয়ে গেছে, তাহলে ওইখানে সম্পদ ক্রয় হিসেবে এই লেনদেনটাকে ধরা যাবে না। আর আমরা যদি বলি গাড়ি ক্রয় বা আসবাবপত্র ক্রয় বা যন্ত্রপাতি ক্রয়, এখানে কিন্তু উদ্দেশ্যটা বলা নাই যে কিসের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, তাইলে এটা বোঝা যাচ্ছে এটা ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করেছি। আর যেটা ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করি সেটা কি হবে? সম্পদ হবে। তাহলে যদি আমরা সম্পদ ক্রয় করি, একটা পক্ষ হবে সম্পদের নাম, অর্থাৎ যে সম্পদটা ক্রয় করবো সেটার নাম হবে একটা পক্ষ এবং সেটা হবে ডেবিট। আর এই মাধ্যমগুলি অর্থাৎ নগদে ক্রয় করলে নগদান ক্রেডিট হবে, বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব ক্রেডিট হবে, চেকে ক্রয় করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, বিলে ক্রয় করলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে। এখন কথা হচ্ছে গিয়ে কেন এগুলা ক্রেডিট হচ্ছে বা সম্পদের নামটাই কেন ডেবিট হচ্ছে, এটাও আমাদের জানার প্রয়োজন আছে, এটাও আমরা ইনশাল্লাহ বিশ্লেষণ করব। তো দেখেন একটু যে পণ্য ক্রয়ের পাশাপাশি সম্পদ ক্রয়, এখানে বলা আছে ধরেন আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো নগদে 20,000 টাকা। এখানে দেখেন ক্রয় আছে, ক্রয় আছে, তো ক্রয় থাকলেই চোখ বন্ধ করে কিন্তু ক্রয় হিসাব দেওয়া যাবে না, দেখতে হবে কি ক্রয় করেছি। আসবাবপত্র, এটা তার পণ্য না, এটা হচ্ছে আমার সম্পদ, তো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট হবে, সম্পদের নামটা কি এখানে? আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব ডেবিট হচ্ছে, আসবাবপত্র হিসাব ডেবিট। আর কিসের মাধ্যমে ক্রয় করেছি? নগদে, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কেন সেটা আমরা একটু জানবো। আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে আসবাবপত্র হচ্ছে সম্পদ, দন্তাস্ব দিয়ে আমি সম্পদ বোঝাচ্ছি, নগদানের সম্পদ। একটু চিন্তা করে দেখেন তো, এই আসবাবপত্র ক্রয় করার ফলে আমার আসবাবপত্রটা প্রতিষ্ঠানে আসলো অর্থাৎ বৃদ্ধি পেল, আর এটা যেহেতু নগদ টাকা দিয়ে আমি ক্রয় করেছি নগদ টাকাটা চলে গেল। আচ্ছা তাহলে আসবাবপত্র কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর নগদ টাকা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আলটিমেটলি লেখা যাচ্ছে সম্পদ বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র নামক, তাই ডেবিট হয়েছে, নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে তাই কি হয়েছে? ক্রেডিট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এইখানে আরেকটা হিসাব দিয়ে আমি একটু বোঝাই, সেটা হচ্ছে গিয়ে ধরেন যন্ত্রপাতি ক্রয়, কি ক্রয়? যন্ত্রপাতি ক্রয়, সেটা অন্য একটা মাধ্যমে আমি দিব, সেটা কি? ধরেন বলছে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় ধরেন যে চেকে, চেকে 20,000, তাহলে যন্ত্রপাতি ক্রয় যেহেতু আছে চোখ বন্ধ করে ক্রয় হিসাব দেওয়া যাবে না, কি দিতে হবে? যে দেখতে হবে কি ক্রয় করেছি, যন্ত্রপাতি, তাহলে এটা ব্যবহারের উদ্দেশ্যে, এটা সম্পদ, তাহলে যন্ত্রপাতি হিসাব কি হবে? ডেবিট হবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর যেহেতু চেকে ক্রয় করেছি, আমরা জানি চেকে ক্রয় করলে কি হিসাব হয়? ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আচ্ছা তাহলে ব্যাংক হিসাবটা কি হবে? ক্রেডিট। তাহলে যন্ত্রপাতি সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ। আচ্ছা তাহলে দেখেন একটু
যে যন্ত্রপাতি হিসাব সম্পদ এটা বাড়ছে না, কারণ যন্ত্রপাতি কিনেছি, যন্ত্রপাতি আমার প্রতিষ্ঠানে আসছে, তাহলে এটা বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট। আর ব্যাংক চেকের মাধ্যমে টাকা দিয়ে দিছি, ব্যাংকের টাকা কমে গেছে, হ্রাস পেয়েছে, তাই হয়েছে ক্রেডিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন কিভাবে করতে হবে বা সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেনে ডেবিট ক্রেডিট কিভাবে করতে হবে। এখন আমি একটু বিস্তারিত তোমাদের বলেছি, যেটা বলার ফলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আরো অনেক ধরনের ডেবিট ক্রেডিট আছে, এটা মাত্র পার্ট 1। তো পার্ট 2, 3 ইনশাল্লাহ আসতেছে। তো সবাই আমার চ্যানেলটির পাশে থাকবে। পরিশেষে একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমি উপকৃত হয়েছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।